এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব বরিশাল ক্যাডেট কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান। তো তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের যে প্রশ্ন হচ্ছে গিয়ে আছে এখানে হচ্ছে গিয়ে ক এবং খতে যে প্রশ্ন আছে ওই ক এবং খ নম্বর প্রশ্নটা আগে হচ্ছে দেখে আসি। তো প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে পিচ কাকে বলে? পিচ কাকে বলে? তো পিচ হয় স্ক্রু গজের, পিচ হয় স্ক্রু গজের। তো স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেল থাকে বা টুপির মতো যে অংশটা থাকে ওটাকে যদি সম্পূর্ণ একবার ঘোরাও, সম্পূর্ণ একবার যদি হচ্ছে ঘোরাও, তাহলে সম্পূর্ণ একবার ঘোরানো হইলে এই রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে। আমরা যদি হচ্ছে গিয়ে কি বলে যে রৈখিক স্কেলটাকে বা টুপিটাকে যদি হচ্ছে ঘুরাই তাহলে এটাকে ডানে বা বামে হচ্ছে কি মুভ করে, মানে রৈখিক স্কেল বরাবর হচ্ছে মুভ করে বা সরে আসে। তো এখন আমরা যদি হচ্ছে কি পুরো সম্পূর্ণ মানে স্ক্রু গজের এই টুপি যেটা আছে ওটাকে যদি সম্পূর্ণ একবার ঘোরাই, সম্পূর্ণ একবার ঘোরালে কি হয় যে এটি রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য বা সরণ অতিক্রম করে তাকে পিচ বলে, ওই স্ক্রু গজের পিচ বলে। তো এই ছিল হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এবার আসি খতে। খতে বলছে কম্পনরত দোলক শব্দ উৎপন্ন করে না, এটা ব্যাখ্যা করো। কম্পনরত দোলক তো হচ্ছে কি দোলক বা পেন্ডুলাম যে জিনিসটা এটা হচ্ছে কি করে যে এইভাবে কাঁপতে থাকে। ওকে, তো দোলক বা সরল দোলক কি করে? সরল দোলক হচ্ছে কি যখন হচ্ছে কি দোলে তখন তার পর্যায়কাল হচ্ছে গিয়ে 2 সেকেন্ড, অর্থাৎ এরকম হচ্ছে কি হয় যে তাকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে এখান থেকে এইখানে 1 সেকেন্ডে আসে, দেন এইখান থেকে আবার বাকি 1 সেকেন্ডে সে কী করে তার নিজের জায়গায় ফেরত আসে। তো যেই সময় তার নিজের জায়গায় ফেরত আসে তাকে বলা হচ্ছে গিয়ে পর্যায়কাল। তাহলে হচ্ছে গিয়ে এই যে এখানে যাবে 1 সেকেন্ডে, ফেরত আসবে 1 সেকেন্ড, তাহলে তার পর্যায়কাল হচ্ছে কত? 2 সেকেন্ড। তো তার পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়ে থাকে তাহলে তার কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে কত? আমরা কম্পাঙ্কের সূত্র হচ্ছে কি জানি যে আমরা জানি টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 1/f। তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 1/t। তাহলে 1 টি এর মান হচ্ছে কত? 2 বা কত আসে? 0.5 হার্টজ। মানে সরল দোলকের কম্পনের ফলে তার যে কম্পাঙ্কটা উৎপন্ন হয় সে কম্পাঙ্কটা হচ্ছে কত? 0.5 হার্টজ। কিন্তু আমরা মানুষরা কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পাই। 20 থেকে কম হলেও শুনতে পাই না, 20,000 থেকে বেশি হলেও শুনতে পাই না। বাট সরল দোলক কত কম্পাঙ্কের শব্দ তৈরি করে? 0.5 সেকেন্ড। তার মানে সরল দোলক শব্দ উৎপন্ন করে, যেখানে কম্পন হয় সেখানে শব্দ উৎপন্ন হয়, কিন্তু সেই সব শব্দ আমরা শুনতে পাই না। তো আমাদের সরল দোলক যেই কম্পাঙ্ক তৈরি করে তার বা যে শব্দ তৈরি করে তার কম্পাঙ্ক কত? 0.5 হার্টজ, যেটা কত? 20 হার্টজ থেকে অনেক 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 কম, সেজন্য আমরা শুনতে পাই না। তো এইখানে হচ্ছে একই কথা বলা আছে যে দেখো যে কম্পনরত সকল দোলক শব্দ উৎপন্ন করলেও সব শব্দ মানুষ শুনতে পায় না। যেখানে কম্পন আছে সেখানে কি শব্দ অবশ্যই আছে, তবে সব শব্দ আমরা শুনতে পাবো না। কেন হচ্ছে কি শুনতে পাবো না? কারণ হচ্ছে কি 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকতে হবে। দেখো এখানে কি বলছে যে শব্দ উৎপন্ন হয় কম্পনশীল বস্তু দ্বারা, কম্পন না থাকলে শব্দ উৎপন্ন করা সম্ভব নয়, কিন্তু মানুষ সকল শব্দ শুনতে পায় না। ওকে, মানুষের শ্রাব্যতার সীমা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এখন কম্পনরত সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড যদি হয় তাহলে কম্পাঙ্ক হচ্ছে কত? এই যে f = 1/t বা 0.5 হার্টজ, এটা তোমাদের দেখাইছি আমি। তো যা মানুষের শ্রাব্যতার সীমা থেকে অনেক কম, এই জন্য কি হয় যে সরল দোলক কোনো শব্দ উৎপন্ন করলেও আমরা সেটা শুনতে পাই না। তো এখন আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। তো গ এবং ঘতে যাওয়ার আগে আমাদের উদ্দীপকটা একটু দেখে আসতে হবে। তো এখানে হচ্ছে কি উদ্দীপকে তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেখো যে 2টা দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প 1 এখানে কি আছে যে নিচের লেখটি 1500 মিটার পার সেকেন্ড 1500 মিটার পার সেকেন্ড বেগের একটি তরঙ্গের সরণ বনাম সময় দেওয়া আছে। সরণ বনাম সময়, তার মানে এদিকে হচ্ছে সময় আর এদিকে কি সরণ, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা তরঙ্গের বেগ v পেয়ে যাইতেছি। ওকে, আর এইখানে একটা হচ্ছে গিয়ে গ্রাফ হচ্ছে দেওয়া আছে, তরঙ্গের হচ্ছে গ্রাফ বা চিত্র হচ্ছে দেওয়া আছে। এখন আমাকে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে গতে দৃশ্যকল্প 1-এর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমাদের যদি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় অর্থাৎ ল্যামডা যদি বের করতে হয় তাহলে আমরা জানি যে কীভাবে বের করতে হবে, যে v = হচ্ছে গিয়ে f ল্যামডা। তো ল্যামডা পাইতে হলে হচ্ছে গিয়ে আমাদের v এর মান জানতে হবে, f এর মান জানতে হবে। v এর মান জানি বাট f এর মান জানি না, সবার আগে f বের করে নিতে হবে। কারণ f বের করবো কীভাবে, এইখানে হচ্ছে গিয়ে f বের করার মতো হচ্ছে কি fটা কিন্তু ডিরেক্ট বলে নাই, কিন্তু f বের করার মতো হচ্ছে কোনো এলিমেন্ট বা হচ্ছে কোনো ক্লু দিছে কিনা। হ্যাঁ, তো দেখো এটা দিয়ে যদি f বের করা না যায় তখন f বের করার আর একটা মাত্র সূত্র আছে, t = কত? 1/f।
আমরা যদি টি জানি বা পর্যায়কাল জানি তখন আমরা এফ বের করতে পারবো। তো এই সূত্রকে এফ বের করে তারপর কত এই সূত্রে বসায় দিলেই কত ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব। এখন ঘটনা হচ্ছে গিয়ে যে টি বা পাবো কোত্থেকে, টি পাবো কোত্থেকে। এখন তোমরা নিশ্চয়ই এটা জানো যে একটা তরঙ্গ মানে পর্যায়কালের সংজ্ঞাটা নিশ্চয়ই মনে আছে যে পর্যায়কালের সংজ্ঞা কি, যে একটা পূর্ণস্পন্দন হওয়ার সময়কে পর্যায়কাল বলে। অর্থাৎ একটা পূর্ণস্পন্দন হইতে যে সময় প্রয়োজন বা যে সময় লাগবে সেটাকে কি বলে পর্যায়কাল বলে। এখন এখানে দেখো যে আমরা যদি এইখান থেকে চিন্তা করি যে এইটা তরঙ্গের একটা হচ্ছে দশা, তো এইখান থেকে সে যদি এইখান থেকে ঘুরে যদি এইখানে চলে আসে তাহলে কি সে একই দশায় ফেরত আসে, সে একই দশায় ফেরত আসে। আর আমরা জানি যে দুইটা একই দশার মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বকে কি বলে তরঙ্গ দৈর্ঘ্য বা একটা পূর্ণস্পন্দন বলে। মানে যেই দশা থেকে যাত্রা শুরু করছে সে যদি আবার ঘুরে ফিরে ওই দশায় আসে, মানে একই অবস্থা যদি ফেরত আসে তাহলে সেটাকে বলা হয় একটা পূর্ণস্পন্দন। তাহলে এইখান থেকে এই দশা আর এইখানের কণার দশা কি সেম, তো এই দুই দশার হইতে মানে এই দশা থেকে হচ্ছে কি যাত্রা শুরু করে যদি আবার এই দশায় ফেরত আসে তাহলে এটা হয় একটা পূর্ণস্পন্দন। এবং একটা পূর্ণস্পন্দনে সময়টা কতটুকু লাগছে যদি হচ্ছে খেয়াল করো, নিচে সময় দেওয়া আছে দেখো এইখান থেকে একটু কত 1 থেকে 3 মাইক্রোসেকেন্ড, এখানে দেখো মিউ তারপর এস দেওয়া আছে মাইক্রোসেকেন্ড। তাহলে একটা পূর্ণস্পন্দনে কতটুকু সময় লাগছে 1 থেকে 3 মাইক্রোসেকেন্ড বা 2 মাইক্রোসেকেন্ড। আর একটু আগে কি বললাম যে একটা পূর্ণস্পন্দন হইতে যে সময় লাগে সেই সময়টাকে কি বলতেছি আমরা পর্যায়কাল। তাহলে আমাদের পর্যায়কাল টি এটা হচ্ছে কত 2 মাইক্রোসেকেন্ড। আমরা টি পেয়ে গেছি, এখন টি থেকে এফ বের করব, এফ থেকে হচ্ছে পরে কত ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই সূত্র ব্যবহার করে আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে কত আমাদের গ নাম্বার হচ্ছে চলে আসি আমরা, দেখো এখানে যে দৃশ্যকল্প 1 থেকে দেখা যায় তরঙ্গটার একটা পূর্ণস্পন্দন সম্পন্ন করতে 2 মিউ সেকেন্ড লাগে। কীভাবে লাগে তোমাদের দেখাইছি। এখন তাহলে তরঙ্গের পর্যায়কাল কত 2 মিউ সেকেন্ড বা 2 মাইক্রোসেকেন্ড, হ্যাঁ 2 মাইক্রোসেকেন্ড। কিন্তু আমাদের অঙ্ক করতে হবে হচ্ছে কি সেকেন্ডে, তো মাইক্রোসেকেন্ড থেকে সেকেন্ডে যাইতে হলে আমাদের কি করতে হবে, এই মাইক্রোসেকেন্ড থেকে সেকেন্ডে যাইতে হলে এই মাইক্রোর পরিবর্তে কি করতে হবে 10 টু দি পাওয়ার -6 বসায় দিতে হবে। হ্যাঁ এই যে মাইক্রোর পরিবর্তে 10 টু দি পাওয়ার -6, এখানে 10 টু দি পাওয়ার -6 হবে। তাহলে 2 মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে কত 2 × 10 টু দি পাওয়ার -6 সেকেন্ড। ওকে, হচ্ছে কি টি এর মান দেওয়া ছিল, এটা হচ্ছে কি বেগ, ভি এর মান হচ্ছে কত 1500 মিটার পার সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে হবে। তো যেহেতু আমরা টি পেয়ে গেছি এখন কি করতে পারবো, এখন আমরা হচ্ছে কি এফ বের করতে পারবো। তাহলে হচ্ছে কি টি ইজ ইকুয়াল টু 1/f, তাহলে এফ ইজ ইকুয়াল কত 1/t। তাহলে হচ্ছে কি 1 আর হচ্ছে কত নিচে হচ্ছে কত টি বা পর্যায়কাল হচ্ছে কি যদি ভ্যালুটা বসায় দিই তাহলে আমাদের কম্পাঙ্ক আসে 5 × 10 টু দি পাওয়ার 5 হার্জ কম্পাঙ্ক চলে আসছে। এখন যেহেতু কম্পাঙ্ক চলে আসছে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এই সূত্রে আমরা বসায় দিতে পারি। আমাদের বের করতে বলছিল তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, তাহলে এফ কে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভি এর নিচে চলে যাবে, তো ভি বাই এফ ইজ ইকুয়াল টু ল্যামডা, যে ভি বাই এফ ইজ ইকুয়াল টু ল্যামডা। বেগের মান কত 1500, এফ এর মান হচ্ছে মাত্র পাইলাম হচ্ছে কত 5 × 10 টু দি পাওয়ার 5, হিসেব করলাম কত আসবে 3 × 10 টু দি পাওয়ার -3। আমি এখানে লিখতেছি যে ল্যামডা যেগুলো কত আসবে 3 × 10 টু দি পাওয়ার -3 মিটার। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের দৃশ্যকল্প 1-এ যেই তরঙ্গ আছে তার তরঙ্গ দৈর্ঘ্য 3 × 10 টু দি পাওয়ার -3 মিটার। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে তাকাই। ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে কি জিজ্ঞেস করা হয়েছে, যে ঘ নম্বর হচ্ছে কি জিজ্ঞেস করা হয়েছে যে দৃশ্যকল্প 2-এ মাঝি ও ডুবুরের মধ্যে কে আগে শব্দ শুনবে। তো আগে দৃশ্যকল্প 2টা দেখে আসি। দৃশ্যকল্প 2-এ কি বলছে, যে হ্রদের পৃষ্ঠে একটি বিস্ফোরণের পর শব্দ বিস্ফোরণের স্থান হতে 100 মিটার দূরের একজন মাঝি এবং 100 মিটার গভীরে থাকা একজন ডুবুরি শুনতে পেল। বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড এবং পানিতে 1400 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি বলছে যে মাঝি এবং ডুবুরির মধ্যে কে আগে শব্দ শুনতে পাবে। তো আমাদের যে সিনারিওটা হচ্ছে খানিকটা হচ্ছে কি এরকম, যে এইখানে মনে করো হচ্ছে গিয়ে একটা হ্রদ, দেখতে পাও, হ্যাঁ দেখতে পাওয়ার কথা। এইখানে হচ্ছে গিয়ে মনে করো একটা বিস্ফোরণ হয়েছে, এইখানে মনে করো একটা বিস্ফোরণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই বিস্ফোরণ থেকে 100 মিটার দূরে নৌকার মধ্যে একজন মাঝি থাকবে, এখানে কি একজন মাঝি থাকবে, ওকে। আবার এখান থেকে কি 100 মিটার গভীরে একজন ডুবুরি থাকবে, ওকে। আচ্ছা, তো দেখো এখান থেকে একটু কত 100 মিটার, আবার এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত 100 মিটার, ওকে। এখন এই যে শব্দটা
মাঝির যে শব্দটা শুনতে পাবে ওই শব্দটা হচ্ছে কি বাতাসের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে প্রবাহিত হবে, আর ডুবুরি যে শব্দটা শুনতে পাবে সেটা কি পানির মধ্য দিয়ে হচ্ছে গিয়ে ট্রাভেল করবে বা প্রবাহিত হচ্ছে হবে। তো এখন বাতাসের শব্দের বেগ কত 332 মিটার পার সেকেন্ড, এইখানে বেগটা হচ্ছে কত 332 মিটার পার সেকেন্ড। অন্যদিকে আমাদের পানিতে বেগটা হচ্ছে কত 1450 মিটার পার সেকেন্ড, 1450 মিটার পার সেকেন্ড। আর প্রশ্ন হচ্ছে কি কে আগে শব্দটা শুনবে, মাঝি না ডুবুরি? এখান থেকে তোমরা বুঝতেই পারতেছো যে কে আগে শুনবে। একই দূরত্ব দুই দিকে ছেড়ে যাবে, তো যেদিকে সেই বেগ বেশি সেদিকে যেতে সময় কম লাগবে, তো বেগ পানির মধ্যে হচ্ছে বেশি, তার মানে এইখানে যেতে কি সময় কম লাগবে। তো এটাই হচ্ছে কি আমাদের এখন টাইম বের করে দেখাইতে হবে যে এখান থেকে এইখানে যাওয়ার সময় আর এখান থেকে এখানে আসার সময়। তো দুইটা সময় হচ্ছে বের করে দেখবো যে কার সময়টা কম লাগে, যার সময় কম লাগবে সে আগে শুনতে পাবে। তো দেখো আমরা এখন অ্যান্সারে যদি চলে যাই, এখানে বাতাসে শব্দের বেগ এটাকে ধরা আছে VA 332 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ হচ্ছে কত 1450 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে দেওয়া আছে। আর দূরত্ব হচ্ছে কত, দূরত্ব হচ্ছে গিয়ে 100 মিটার। এখন মাঝির কাছে পৌঁছানোর সময় দেখো শব্দ যেহেতু সম বেগে চলে তাহলে সূত্র কি S হচ্ছে কত V × T। তো বাতাসের মধ্য দিয়ে যদি যায় তাহলে বেগটা কার হবে বাতাসের, এবং বাতাসের মধ্য দিয়ে যেই পৌঁছাতে যে সময় লাগে সেটাকে ধরলাম হচ্ছে কত T1, তাহলে S কত VA × T1। তো এখান থেকে T1 বের করতে হবে, VA কে পাশে পাঠিয়ে দিলে S/VA হয়ে যাবে, যাকে এখানে ডিরেক্ট দেওয়া আছে। S এর মান কত 100, VA বা বাতাসের শব্দের বেগ কত 332, হিসেব করলে কত আসে 0.3012 সেকেন্ড। ঠিক একইভাবে আমাদের পানির মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করবে S, তো S কি V × T, তাহলে হচ্ছে কি পানির ক্ষেত্রে বেগটা কি আসবে পানির বেগ, আর টাইমটা কি পানির মধ্য দিয়ে পৌঁছানোর সময়, সো যেটা T2 ধরছে। তো এখন একইভাবে VW কে পাশে যদি পাঠিয়ে দিই তাহলে S/VW হয়ে যাবে। তো S এর মান হচ্ছে কত 100, VW হচ্ছে কত মানে পানির বেগ, পানিতে শব্দের বেগ কত 1450 মিটার পার সেকেন্ড। তো এখানে হিসাব করলাম কত 0.069। ওকে, তো 0.069 অনেকে মনে করবা যে এটা তো 0.1 সেকেন্ড থেকে বেশি, তার মানে শব্দ শুনতে পাবে না, বা এটা প্রতিধ্বনি জিজ্ঞেস করেন, বলছে কি শব্দটা কার কাছে আগে পৌঁছাবে। হ্যাঁ, প্রতিধ্বনি হইলে বলতাম যে শুনতে পাই নাই, তো এখানে বলছে যে কার কাছে আগে পৌঁছাবে। তো সময় কম লাগছে কার, পানির মধ্যে দিয়েছে কি সময় কম লাগছে, তাই ডুবুরির কাছে কি হবে শব্দটা আগে পৌঁছাবে। তো এখানে দেখো একই কথা লেখা আছে যে দেখা যাচ্ছে T2 তার মানে পানির মধ্যে দিয়ে পৌঁছানোর সময়টা T1 থেকে ছোট, অর্থাৎ বাতাসের মধ্যে মাঝির কাছে পৌঁছানোর সময় থেকে কম। সুতরাং বলা যায় যে মাঝি এবং ডুবুরির মধ্যে ডুবুরি আগে শব্দ শুনতে পাবে।